নাহিনা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের আজকের আলোচ্য বিষয় হল মাইটোসিস কোষ বিভাজন। এটি জীবনের প্রবাহমানতা অধ্যায়টির অন্তর্ভুক্ত। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। মাইটোসিস কোষ বিভাজন আলোচনার শুরুতেই আমরা এর প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি আগে জেনে নেব। কি কি না, এই কোষ বিভাজন জীবদেহের দেহমাতৃকোষে ঘটে। 2, এই কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়। 3, এই কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান ও সমগুণসম্পন্ন হয়। এবং চতুর্থত, এই কোষ বিভাজনকে পরোক্ষ বিভাজন বলে। তার কারণ মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আলাদা আলাদাভাবে কতকগুলি পর্যায়ে বিভক্ত হয়ে বিভাজন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে এবং দুটি অপত্য কোষ উৎপন্ন করে। সেই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে আমরা পরোক্ষ বিভাজন বলি। তাহলে এই প্রতিপাদ্য বিষয়গুলি থেকে বা এই মুখ্য বৈশিষ্ট্যগুলি থেকে আমরা খুব সহজেই মাইটোসিস কোষ বিভাজনকে সংজ্ঞায়িত করতে পারবো বা তার সংজ্ঞা বলতে পারবো। কি বলবো না, যে কোষ বিভাজন পদ্ধতিতে একটি দেহমাতৃকোষ একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি বিশিষ্ট, সমসংখ্যক ও সমগুণসম্পন্ন ক্রোমোজোম বিশিষ্ট এবং সমপরিমাণ সাইটোপ্লাজম যুক্ত দুটি অপত্য কোষ উৎপন্ন করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এখানে ছবিতে যেটি দেখছো সেখানে দেখো, এখানে একটি দেহমাতৃকোষ একবার মাত্র বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করেছে এবং এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n এবং আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে যে দুটি অপত্য কোষ তৈরি হয়েছে তাদেরও ক্রোমোজোম সংখ্যা 2n প্রত্যেকটির। সেই জন্য এটাকে সমবিভাজন বলছি। এখন আমরা জেনে নেব যে মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে ঠিক কোন কোন কোষে ঘটে। উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড ও পাতার অগ্রভাগের বর্ধনশীল অঞ্চলের ভাজক কলার কোষে, ভ্রূণমূল, ভ্রূণ মুকুলে, ফার্নের গ্যামেট উৎপাদনের সময় এবং ফল এবং বীজে মাইটোসিস ঘটে। আর প্রাণীদের ক্ষেত্রে প্রায় সমস্ত রকমের দেহকোষই ঘটে, শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা, পেশিকোষ এবং স্নায়ুকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। এখন এই মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলার কারণটি আরও বিস্তারিতভাবে বলতে গেলে কি বলতে হয় না, এই কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হয় এবং অপত্য কোষের ক্রোমোজোমগুলির আকৃতি এবং সংখ্যা মাতৃকোষের অনুরূপ এবং সমগুণসম্পন্ন হয়। তার সঙ্গে ডিএনএ এবং আরএনএর পরিমাণও মাতৃকোষের সমান হয়। তাই মাইটোসিসকে সমবিভাজন বা সদৃশ্য বিভাজন বলে। এখানে মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়গুলিকে একটি ছকের আকারে দেখব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে মাইটোসিস কোষ বিভাজন নিউক্লিয়াস বিভাজন এবং সাইটোপ্লাজম বিভাজনের মাধ্যমে ঘটে। নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এবং এই ক্যারিওকাইনেসিস আবার 4টি দশায় বিভক্ত: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই প্রত্যেকটা দশার এবং সাইটোকাইনেসিসের বিস্তারিত আলোচনা আমরা পরে করব, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে নিই, যাকে বলা হয় কোষচক্র। কোষচক্রটা কি না, প্রত্যেকটা জীবেরই
একটা জীবনচক্র থাকে, তেমনি জীবের প্রত্যেকটা কোষের একটা নির্দিষ্ট জীবনচক্র রয়েছে, যাকে কোষ চক্র বলা হয়। চলো তাহলে আমরা কোষ চক্রটি সম্পর্কে আলোচনা করি। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা করব কোষ চক্র কী। একটা কোষ উৎপন্ন হওয়ার পর সেই কোষের বৃদ্ধি ঘটে, তার পরিণতি ঘটে, এবং পরিণত হওয়ার পরে তার বিভিন্ন পর্যায়ে তার বিভাজন ঘটে। এই কোষের বৃদ্ধি, পরিণতি এবং বিভাজনের বিভিন্ন দশার একটা পর্যায়ক্রমিক যে আবর্তন, তাকে আমরা বলি কোষচক্র। এই কোষচক্রের দুটো প্রধান পর্যায়। দেখো, ছবিতে দেখতে পাচ্ছ একটা বৃত্তাকার ছবি আছে, সেখানে একটা অংশ আছে সবুজ আর একটি অংশ আছে নীল, যার পরিমাণটা সবুজের তুলনায় অনেক বেশি। এই নীল অংশটাকে বলা হয় ইন্টারফেজ, আর সবুজ অংশটা যেটা দেখানো হয়েছে সেটাকে বলা হয় মাইটোটিক ফেজ। অর্থাৎ কোষচক্রের প্রধান দুটো পর্যায় ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। ইন্টারফেজটা কি? ইন্টারফেজ হচ্ছে যে পরপর সংঘটিত দুটো কোষ বিভাজনের মধ্যবর্তী পর্যায়, অর্থাৎ একটা বিভাজনের টেলোফেজ এবং পরবর্তী বিভাজনের প্রোফেজ। এই মাঝের যে পর্যায়টা তাকে বলি আমরা ইন্টারফেজ। অ্যাকচুয়ালি এই ইন্টারফেজে কিন্তু কোনো কোষ বিভাজন ঘটে না, এটা আসলে প্রস্তুতি পর্ব। এখানে বিভিন্ন সংশ্লেষমূলক কার্য সম্পাদনের মাধ্যমে কি হয় না, কোষ নিজেকে বিভাজনের উপযোগী করে তোলে। যেমন ধরো, আমরা স্পোর্টসের মাঠে তুমি একটা রানিং ইভেন্টে 100 মিটার রেসে কম্পিট করেছো, তার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাকে 200 মিটার রেসে ডাকা হয় না। তার কারণ হচ্ছে যে এই একটা রেস কমপ্লিট করার পরে তোমার একটা রেস্টের প্রয়োজন, যে রেসটাতে তুমি পরবর্তী পর্যায়ের প্রস্তুতিটা নিতে পারো। সেই জন্য ইন্টারফেসটাও ঠিক এখানে প্রস্তুতি পর্ব। এর তিনটে উপদশা আছে, G1 দশা, S দশা এবং G2 দশা। এখন এই দশাগুলো সম্পর্কে আমরা জানব। ছবিতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে G1 দশা, S দশা, G2 দশা এগুলো দেখানো হয়েছে। G1 দশা, এই উপদশাটাতে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, অর্থাৎ যেগুলি কোষ বিভাজনের জন্য প্রয়োজন, তাদের দ্বিত্বকরণ ঘটে। দ্বিত্বকরণ ঘটে মানে হচ্ছে তাদের সংখ্যায় বাড়ে, প্রতিলিপি গঠন করে, এবং সেই সঙ্গে আরএনএ এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ হয়। এস দশা খুবই গুরুত্বপূর্ণ দশা, এই দশাকে বলা হয় সংশ্লেষ দশা। এই দশাতে ডিএনএর প্রতিলিপি গঠন হয় এবং হিস্টোন প্রোটিন তৈরি হয়। ডিএনএর প্রতিলিপি গঠন অর্থাৎ ডিএনএ সংখ্যায় বাড়ে, অর্থাৎ জেরক্স কপি তৈরি হয়। আর হিস্টোন প্রোটিন তোমরা জানো যে ক্রোমোজোম এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিস্টোন প্রোটিন। এই দশাটাকে সংশ্লেষ দশা বলা হয়। এরপর চলে আসবো আমরা G2 দশা। এই উপদশাতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ হয়। আর কি হয় না, উদ্ভিদ কোষ বিভাজনের মেটাফেজ দশায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে বেমতন্তু, এই বেমতন্তু তৈরি করার জন্য যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো এখানে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে কোষের বৃদ্ধিও ঘটে। এই তিনটে উপদশা ছাড়াও আমরা আরেকটি উপদশার কথা জানি, তার নাম হচ্ছে G0 দশা। আসলে G0 দশা হচ্ছে যেখানে কোষের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, কোষটা থেমে থাকে, কোষচক্রটা পুরোপুরি থেমে থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যেমন আমাদের স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, স্নায়ুকোষ, পেশিকোষ এগুলো এই G0 দশায় অবস্থান করে। এরপরে আমরা দেখব যে কোষচক্রের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা কোষচক্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে চেকপয়েন্ট। চেকপয়েন্ট কি না, কোষ বিভাজনের বিভিন্ন ত্রুটি এড়ানোর জন্য কোষচক্রের বিভিন্ন বিন্দুতে কোষ বিভাজনের নিয়ন্ত্রণের জন্য যে বিশেষ ব্যবস্থা তাকে বলা হয় চেকপয়েন্ট। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে কোষচক্রের তিনটে জায়গায় তিনটে ছোট ছোট লাল রেখা রয়েছে, যেখানে একটিতে লেখা আছে G1S চেকপয়েন্ট, একটিতে লেখা আছে G2S চেকপয়েন্ট,
একটিতে লেখা আছে এম চেক পয়েন্ট। এখন এই চেক পয়েন্টের গুরুত্ব কি না, কোষচক্রটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এর প্রধান কাজ। অর্থাৎ কোনো কারণে কোষচক্রের নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে বা কোনো কারণে এই চেক পয়েন্টের নিয়ন্ত্রণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে, যেটা পরবর্তীকালে টিউমার গঠন করবে। এই টিউমার দু রকমের হয়, একটাকে বলা হয় বিনাইন টিউমার আর একটিকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার ক্ষতিকারক নয়, কারণ এক্ষেত্রে অতিরিক্ত কোষগুলো সমস্ত দেহে ছড়িয়ে পড়ে না। কিন্তু টিউমারটি ম্যালিগন্যান্ট প্রকৃতির হলে কোষগুলো রক্তবাহ দ্বারা দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যেটাকে বলা হয় মেটাস্ট্যাসিস। এই মেটাস্ট্যাটিক টিউমার আলটিমেটলি ক্যান্সার রোগ সৃষ্টি করে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে কোষচক্রে এই চেক পয়েন্টের ভূমিকা কতটা বেশি। এরপরে চলে যাব আমরা মাইটোটিক ফেজে। মাইটোটিক ফেজ হচ্ছে আসলে কোষের বিভাজন দশা। এই দশায় কোষ ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে দুটো অপত্য তৈরি করে, এবং এই ক্যারিওকাইনেসিস কতগুলো দশাতে বিভক্ত: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। পরবর্তীতে আমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রোফেজ এটি নিউক্লিয়াস বিভাজনের প্রথম দশা। এই দশায় নিউক্লিয়াসের জল বিয়োজনের ফলে ক্রোমাটিড সূত্রগুলো কুণ্ডলীকৃত হয়, অর্থাৎ পাক খায়। যেমন একটা সুতোর সঙ্গে আরেকটা সুতোকে পাক দিলে একটা মোটা দড়ির মতো জিনিস তৈরি হয়, ঠিক সেই রকম ক্রোমাটিন তন্তুগুলি একে অন্যের সঙ্গে পাক খায়, খেয়ে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়। প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বি ভাগ হয়ে দুটো করে ক্রোমাটিড গঠন করে, এবং এই ক্রোমাটিডগুলি সেন্ট্রোমিয়ার অংশে পরস্পর যুক্ত থাকে। এই দশা চলাকালীন নিউক্লিওলাসটি ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে বিলুপ্ত হয়, এবং নিউক্লিয় পর্দারও বিলুপ্তি ঘটে। প্রাণীদের ক্ষেত্রে এই দশার শেষ দিকে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি ভাগ হয়ে দুটো মেরুতে অবস্থান করে। এই সেন্ট্রিওলকে ঘিরে অ্যাস্ট্রাল রশ্মি নির্গত হয়, এবং অ্যাস্ট্রাল রশ্মিগুলি কোষের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত হয় ও পরস্পর জোড়া লাগে, যার ফলে একটি বেমতন্তু গঠন হয়। এই বেমতন্তুকে বলা হয় অ্যাস্ট্রাল বেমতন্তু, অর্থাৎ এতে অ্যাস্ট্রাল রশ্মি দ্বারা এই বেমতন্তুটি তৈরি হয়। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই বেমতন্তু গঠন করে সাইটোপ্লাজমীয় মাইক্রোটিবিউল, যার জন্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটাকে অ্যানাস্ট্রাল বেমতন্তু বলা হয়। মেটাফেজ এটি হচ্ছে নিউক্লিয়াস বিভাজনের দ্বিতীয় দশা। এই দশার শুরুতে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। ক্রোমোজোমগুলি কোষের মাঝ বরাবর অর্থাৎ বিষুব অঞ্চলে একটা প্লেটের মতো অবস্থান করে। এই প্লেটটিকে বলা হয় মেটাফেজ প্লেট। এই ক্রোমোজোমগুলির সেন্ট্রোমিয়ার বেমতন্তুগুলির সঙ্গে যুক্ত থাকে, এবং এই তন্তুগুলিকে বলা হয় ক্রোমোজোমাল তন্তু। আর যে তন্তুগুলি এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে কিন্তু তাদের সঙ্গে কোনো ক্রোমোজোম যুক্ত থাকে না, তাদেরকে বলা হয় অবিচ্ছিন্ন তন্তু বা নিরবিচ্ছিন্ন তন্তু। এই দশাতে ক্রোমোজোমগুলিকে খুব স্পষ্টভাবে দেখা যায় এবং খুব পরিষ্কারভাবে গোনা যায়। অ্যানাফেজ এটি নিউক্লিয়াস বিভাজনের তৃতীয় দশা। ছবিতে দেখো, এই দশার শুরুতে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুটি ভাগে বিভক্ত হয়, এবং দুটি সিস্টার ক্রোমাটিড এক একটি সেন্ট্রোমিয়ার সহ পৃথক হয়ে আলাদা অপত্য ক্রোমোজোম উৎপন্ন করে। এরপর
ক্রোমোজোমাল তন্তুর সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, যার ফলে অপত্য ক্রোমোজোমগুলি দুটি ভাগে ভাগ হয়ে বিপরীত মেরুর দিকে গমন করে। একে অ্যানাফেজীয় চলন বলে। এই দশার শেষে এই অপত্য ক্রোমোজোমগুলি কোষের দুই মেরুতে পৌঁছে যায় বা অবস্থান করে। টেলোফেজ, এটি নিউক্লিয়াস বিভাজনের চতুর্থ দশা বা শেষ দশা। এই দশাতে দুই মেরুতে অবস্থিত ক্রোমোজোমগুলি জল সংযোজনের ফলে পাক খুলে যায় এবং সরু ক্রোমাটিন জালিকা উৎপন্ন করে। এই পদ্ধতিকে বলা হয় ডিস্পাইরালাইজেশন। প্রত্যেকটা মেরুতে পুনরায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে এবং এই দশার শেষে দুটি পূর্ণাঙ্গ অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে এই সাইটোকাইনেসিস আলাদা আলাদা পদ্ধতিতে সম্পন্ন হয়। এখন দেখা যাক উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেমন হয়। না, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিসের পর বা তার শেষের দিকে বেমের বিষুব অঞ্চলের মাঝ বরাবর কিছু মাইক্রোটিবিউল জমা হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে, যা গলগি বডি থেকে খরিত ভেসিকেলের সঙ্গে যুক্ত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। এরপর এই কোষপাতের দুপাশে সেলুলোজ, পেকটিন ইত্যাদি পদার্থ জমা হয়ে কোষ প্রাচীর গঠিত হয় এবং সেই কোষ প্রাচীরটি ধীরে ধীরে কোষের কেন্দ্র থেকে পরিধির থেকে বিস্তৃত হয়, ফলে কোষের সাইটোপ্লাজমটি সমান দুটো অংশে ভাগ হয়, অর্থাৎ দুটি অপত্য কোষ গঠিত হয়। আচ্ছা, প্রাণী কোষের ক্ষেত্রে কেমন হয়? না, প্রাণী কোষের সাইটোকাইনেসিসের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে প্রাণী কোষের সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। এখানে কি ঘটে? না, কোষের মাঝ বরাবর দুপাশ থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ সৃষ্টি হয় এবং কোষ পর্দার এই ভাঁজ ক্রমশ ভিতরের দিকে বিস্তৃত হয়ে পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং কোষের সাইটোপ্লাজমকে সমান দুটো অংশে ভাগ করে, অর্থাৎ দুটো অপত্য কোষ গঠন করে। এক্ষেত্রে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসের পরে সাইটোকাইনেসিস যদি না ঘটে তাহলে কি হবে? সেক্ষেত্রে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না ঘটলে দুটো অপত্য কোষ সৃষ্টি হবে না, বরং একটি কোষের মধ্যেই নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে, ফলে বহু নিউক্লিয়াসযুক্ত কোষ সৃষ্টি হবে। এই বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট এবং প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম। তাহলে দেখা গেল এখনো পর্যন্ত মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস সম্পূর্ণ হলো। চলো এরপর আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখব, যেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস খুব পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখি সেই ভিডিও ক্লিপটা। এখানে আমরা মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য বা তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। বহুকোষী জীবের ভ্রূণের পরিস্ফুরণ এবং জন্মের পর দেহের যে ধারাবাহিক স্বাভাবিক বৃদ্ধি ঘটে,
সেটি মাইটোসিস কোষ বিভাজনের ফলে ঘটে। অনেক সময় আমরা দেখি যে আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে বা ছড়ে গেলে কিছুদিন পর সেই জায়গাটা আবার আগের মতো অবস্থায় ফিরে আসে। এটা কিভাবে ঘটে? না, জীবদেহের আঘাতপ্রাপ্ত স্থানে মাইটোসিস বিভাজনের ফলে নতুন কোষ দিয়ে প্রতিস্থাপন ঘটে, ফলে জীবদেহের এই ক্ষয়পূরণটা হয়। যেমন মানবদেহের বহিঃত্বক প্রতি 4 সপ্তাহে নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। পুনরুৎপাদন প্রক্রিয়াতেও আমরা মাইটোসিসের গুরুত্ব দেখতে পাই। কিছু কিছু প্রাণী যেমন চিংড়ি, কাঁকড়া ইত্যাদি কবজি শ্রেণীর প্রাণীদের পা, তারা মাছের বাহু ইত্যাদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে মাইটোসিস প্রক্রিয়ায় সেগুলি পুনরায় উৎপাদিত হয়, অর্থাৎ পুনরুৎপাদন ঘটে। এই পদ্ধতিকে বলা হয় অটোটমি। আবার অনেক এককোষী প্রাণীদের বা কিছু কিছু উদ্ভিদের প্রজননের ক্ষেত্রেও আমরা মাইটোসিসের গুরুত্ব দেখতে পাই। যেমন এককোষী প্রাণী ইস্ট, অ্যামিবা, প্যারামেসিয়াম এদের অযৌন জনন এবং কিছু কিছু উদ্ভিদ যেমন আলু, আদা, পাথরকুচি এদের অঙ্গজ জনন মাইটোসিস পদ্ধতিতে ঘটে। তাহলে মাইটোসিস সম্পর্কিত আলোচনা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।